ভারতের নির্বাচনে নরেন্দ্র মোদীর জয় হয়েছে, তার দল বিজেপির জয় হয়েছে, কিন্তু জয়গুলো আগের মতো নয়। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এবারের নির্বাচনকে দেখা হচ্ছে ভারতের বিরোধী শিবিরের ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে। গত 2 নির্বাচনে নরেন্দ্র মোদীর একতরফা জনসমর্থনের সামনে দাঁড়াতেই পারেনি কংগ্রেস ও বিরোধীরা। এবার বিরোধী জোট ইন্ডিয়ার সাফল্যের পেছনে বড় কারিগর হিসেবে দেখা হচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। ভারতের নির্বাচনে নরেন্দ্র মোদীর জয় হয়েছে, তার দল বিজেপির জয় হয়েছে, কিন্তু জয়গুলো আগের মতো নয়। কিন্তু পুরনো সরকার বাংলাদেশে যেমন করে কন্টিনিউ করছে সেভাবেই কন্টিনিউ করবে, কিন্তু তার সামনে এখন অনেক রকমের চ্যালেঞ্জ। মোদীর রাম মন্দির ইস্যু কাজে দেয়নি, তার যে ম্যাজিক সেটা দেখা যায়নি, কোনো ওয়েব তৈরি করতে পারেননি। বুথ ফেরত যে জরিপ বিশ্বজুড়ে স্বীকৃত, সেই জরিপ ডাহা ফেল করেছে, কোনো কাজে দেয়নি, ফলাফলের সঙ্গে সেটা মেলে না। কর্পোরেট ওয়ার্ল্ড যারা নরেন্দ্র মোদীকে ব্যাপক সমর্থন দিয়েছেন তারা তার কাজে আসেননি, প্রচুর অর্থবিত্ত নিয়ে। এমনকি ভারতের মূলধারার গণমাধ্যম যারা চোখ বন্ধ করে নরেন্দ্র মোদীকে সমর্থন দিয়েছিলেন, যেটাকে অনেকেই সোল্ড মিডিয়া বলতেন, তারাও কোনো কাজে আসেনি। জয়টা হয়েছে ভারতের জনগণের। আমি আপনাদেরকে স্বাগত জানাই আমার আজকের এই কথা শুনবার জন্যে, এই ভিডিও দেখবার জন্যে। এর আগে আমার ভিডিওতে যেরকমটি আমি বলেছিলাম যে ভারতের এবারের নির্বাচনের ফলাফল তেমনই দেখা গেল। মোদী নির্বাচনের আগে স্লোগান তুলেছিলেন 8 কি পার 400 পার, কিন্তু দেখা গেল নরেন্দ্র মোদীর দল বিজেপি পেয়েছে 240টি আসন, 400 তো দূরের কথা, 300-র ঘরেও পৌঁছতে পারেনি বিজেপি। এবং ইলেকশন এক্সপার্ট হিসেবে পরিচিত অত্যন্ত পরিচিত মুখ প্রশান্ত কিশোর, তিনি তো বলছিলেন যে 315-20 চোখ বন্ধ করে পাবে। কংগ্রেস এখন 100-র মতো সিট পেয়েছে, তিনি বলছিলেন 50টা সিট যদি কংগ্রেস পায় তাহলে সেটা পত্রপত্রিকার শিরোনাম হবে। কাজে ওই এক্সপার্ট হিসেবে কিন্তু এবারের নির্বাচনে থাকেননি, অর্থাৎ জনগণ সবাইকে মিথ্যে প্রমাণিত করেছেন। যাই হোক, যে কথা বলছিলাম যে দল হিসেবে ভারতীয় জনতা পার্টি বিজেপির ভরাডুবি আরও ব্যাপক হতে পারত, কিন্তু দলের ব্যর্থতা আড়াল করতে মোদি ওয়েব বা ব্র্যান্ডকে কাজে লাগিয়ে এবার কোনো ক্রমে নির্বাচনের বৈতরণী পার হলো বিজেপি। এটা নিয়েও আমি বিস্তারিত কথা বলেছিলাম এর আগের একটি ভিডিওতে, আপনাদের অনেকেরই স্মরণ থাকবার কথা। যাই হোক, যেটা বলছিলাম যে ফলে এবার সরকার গঠন করতে মিস্টার নরেন্দ্র মোদীকে নির্ভর করতে হচ্ছে জোট শরিকদের উপরে। এবং আপনাদের অনেকেরই স্মরণ থাকবার কথা যে এর আগের 2টো নির্বাচনে তার এই এনডিএ জোট ছিল, কিন্তু জোটের শরিকদের উপরে ক্ষমতা বা দায়িত্ব গ্রহণের জন্য তাকে নির্ভর করতে হয়নি। তার দল যথেষ্ট পরিমাণে আসন পেয়ে সরকার গঠন একাই করতে পারত, যদিও শরিকরা সরকারের মধ্যে ছিল। তো সরকার গঠনের জন্য ভারতের লোকসভায় ন্যূনতম 272টি আসন প্রয়োজন হয় আমরা জানি, এবং সেখানে 240 আসন নিয়ে বিজেপি এককভাবে সরকার গঠন করতে পারছে না, এটা স্পষ্ট। তাই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টির সমর্থন নিয়েই এবার বিজেপি সরকার গতিতে বসতে পারছে। আর এই 2 নেতাই অর্থাৎ নীতিশ কুমার এবং নাইডু খুব ছানু রাজনীতিবিদ। এরা দুজনই ভারতের ভোট রাজনীতির পাকা খেলোয়াড় হিসেবে কিন্তু পরিচিত। তারা জানেন কিভাবে বিজেপিকে বাগে রাখতে হবে, কিভাবে বাগে আনতে হয়। এখন তারা নিজেদের বিভিন্ন রকম আবদার নিয়ে দর কষাকষি করতে শুরু করেছেন বলে গণমাধ্যমে খবর আসছে। এবার মোদীর সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার স্বপ্ন ভেস্তে গেছে। মমতা ব্যানার্জি যেমন বলছেন যে ঘুরিয়ে দিয়েছে মোদীর দম্ভ, আর এটাই সরকার গঠন করতে না পারলেও বিরোধী শিবিরকে চাঙ্গা করে তুলেছেন। কিন্তু এখন কথা হচ্ছে যে একক কর্তৃত্ব নিয়ে দেশ চালানো নরেন্দ্র মোদী কি জোটের মঞ্চ নিয়ে, মানে জোটের মন জুগিয়ে
ওই মঞ্চে থেকে যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে দেশ চালাতে পারবেন? ভারতীয় জনতা পার্টি বা বিজেপির অন্যতম সফল নেতা মনে করা হয় অটল বিহারী বাজপেয়ীকে। 1999 সালে অটল বিহারী বাজপেয়ীর সরকার যখন গঠিত হয় তখন এনডিএ জোটের 24টি দল ছিল। সেই সরকারটিকে ছিল 5 বছর। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে জোটের মধ্যে সমন্বয় সাধনের ক্ষমতাই বাজপেয়ী সরকারকে 5 বছর ক্ষমতায় টিকিয়ে রেখেছিল। কিন্তু সেই সমন্বয় সাধনের কোনো অভিজ্ঞতা এবং যৌথ অংশীদারিত্বে দেশ পরিচালনার কোনো মানসিকতা বা যৌথ নেতৃত্বের কোনো তৎপরতা মোদির আচরণে এতদিন দেখা যায়নি। তাই এই প্রশ্ন বারবার উঠছে, নরেন্দ্র মোদী তার জোটের অন্য শরিকদের ঘাড়ে ভর করে সরকার গঠন করবার পরেও এই আমলটি হতে যাচ্ছে চরম ব্যর্থতার একটি আমল বিজেপির জন্য। পরে এটা নিয়ে আরও একটু বিস্তারিত আমি বলবো বা বলবার চেষ্টা করব। এখন কথা হচ্ছে কেন এমনটা বলা হচ্ছে। এমনটা বলবার কিন্তু কিছু যৌক্তিক কারণ আছে। আপনারা লক্ষ্য করে থাকবেন যে গত 10 বছর যখন নরেন্দ্র মোদী সরকার চালিয়েছেন তখন ক্ষমতা পুরোটাই তার এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতেই কিন্তু থেকেছে, এবং তিনি বিজেপির সেকেন্ড ম্যান বা মোস্ট পাওয়ারফুল ম্যান নরেন্দ্র মোদীর পরে। অন্য কেউ ক্ষমতার কেন্দ্রে কিন্তু ছিলেন না। কিন্তু এখন জোট সরকার হলে সেখানে অন্যরাও অংশগ্রহণ করবে, বিশেষ করে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। তাদের কথাও শুনতে হবে, তবেই এই সরকার চলতে পারবে। নইলে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। এরা যদি সরকার থেকে বেরিয়ে যান সরকারের পতন হতেও কিন্তু সময় লাগবে না, এবং সংখ্যা যদি তারা আরও কিছু দলকে যুক্ত করতে পারেন, আর বিরোধীরা আছেই। সো রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এর অর্থ হচ্ছে জোট ধর্ম মেনে বাজপেয়ী মডেল যদি গ্রহণ করা হয় তবেই সরকার চালনা সম্ভব হবে। কিন্তু সমস্যা হচ্ছে মিস্টার নরেন্দ্র মোদীর জীবনেও এই মডেলে কাজ করবার কোনো অভিজ্ঞতাই নেই। গত 22 বছরে তিনি 3 বার গুজরাটের মুখ্যমন্ত্রী এবং 2 বার প্রধানমন্ত্রী হয়ে একরকম একচ্ছত্র আধিপত্য নিয়ে কাজ করেছেন। এখন হঠাৎ করে সমন্বয় শিখে ঐকমত্যের ভিত্তিতে রাজনীতি করা তার কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এই নতুন কাজের ধরন তিনি কতটা গ্রহণ করতে পারবেন তার উপরেই এই সরকারের স্থায়িত্ব নির্ভর করছে। কারণ মোদির স্বভাবের মধ্যে গণতান্ত্রিকতা নেই, সেটা তার প্রয়োজনও ছিল না। বিখ্যাত সমাজ মনোবিজ্ঞানী মিস্টার নন্দী 1996 সালে নরেন্দ্র মোদীর একটি সাক্ষাৎকার নেন। পরে জনাব নন্দী বলেন যে আমি নরেন্দ্র মোদীকে একজন পারফেক্ট ফ্যাসিস্ট হিসেবে মনে করি। আর এটা আমার কোনো রাজনৈতিক কমেন্ট নয় বা আমার ব্যক্তিগত মতামত নয়, এটা ডাক্তার হিসেবে প্যাথোলজিক্যাল প্রতিবেদন। এটা নিয়ে তখন প্রচুর আলোচনা হয়েছিল, অনেক সমালোচনা বিতর্ক হয়েছে এটা নিয়ে। যদিও ফলাফল ঘোষণার আগেই মোদী দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন বলে মিডিয়াতে খবর প্রচার হতে দেখা গেছে। দলীয় কর্মীদের চাঙ্গা করতে নরেন্দ্র মোদী অনেক চমক দেখানোর মতো কাজ করেন, এবং একটা বড় চমক কিন্তু তিনি একেবারে নির্বাচনের আগ মুহূর্তে দেখেছেন। যদিও তিনি মুসলিমদের বিরুদ্ধে অনেক কথা বলেছেন, কংগ্রেসকে নিয়ে অনেক হাসি ঠাট্টা, বিশেষ করে রাহুল এবং প্রিয়াঙ্কাকে নিতে প্রচুর রংরস তিনি করেছেন, এবং তিনি তো শেষ পর্যন্ত এটাও বলে ফেললেন যে তিনি তার মায়ের সন্তান নন, মায়ের গর্ভ থেকে আসেননি, ভগবান তাকে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসেবে। এবং এটাও হয়তো তেমনই একটা আচরণ ছিল যেটা তিনি নিজেকে প্রস্তুত করছিলেন, চাঙ্গা করতে চাইছিলেন। তবে মোদির অনেক চমকই এবার কিন্তু ব্যর্থ হয়েছে, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে ম্যাজিক কাজ করেন। খোদ অযোধ্যায় বিজেপির ভরাডুবি হয়েছে। বাবরি মসজিদ ভেঙে নির্বাচনের আগে ঘটা করে রাম মন্দির উদ্বোধনের রাজনীতি জনগণ যে গ্রহণ করেন, এমনকি সেখানকার মানুষ যে গ্রহণ করেনি, এই নির্বাচনের ফলাফল তা জানিয়ে দিল। বিজেপি দল হিসেবে ভারতের জনগণের কাছে আবেদন হারিয়েছে, সেটা স্পষ্ট। গত 10 বছরে তাদের জনপ্রিয়তা ক্রমেই কমতে দেখা গেছে। বিভিন্ন নির্বাচনের ফলাফলে আমরা সেটা দেখেছি। আমি এর আগে যেটা বলেছিলাম যে এবারের নির্বাচনে বিজেপির অস্ত্র হলো মোদি ওয়েব, এবং এখন রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে ভারতীয় জনতা পার্টি বা নরেন্দ্র মোদীর দল বিজেপি ফেল করলেও মোদির ব্র্যান্ডকে কাজে লাগিয়ে কোনো রকমে এই যাত্রায় রক্ষা পেল ভারতের মানুষ হিন্দুত্ববাদী রাজনীতিকে বরণ করতে
একদমই প্রস্তুত নন। গণতন্ত্রের আদলে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে জনগণের মধ্যে বিভক্তি তৈরি করে কখনো মুসলিম বিদ্বেষ, কখনো গরু ভক্তির জিকির তুলে বিজেপি যে রাজনীতির বিস্তার ঘটাতে চেয়েছিল তা ভারতের জনগণ প্রত্যাখ্যান করতে শুরু করেছে। এটাই এবারের নির্বাচনের বড় শিক্ষা। অন্যদিকে নির্বাচনের আগে হিন্দু জাতীয়তাবাদীদের ঘাঁটিগুলোয় প্রতিশ্রুতির নানা ফুলঝুরি ছড়িয়েছিলেন নরেন্দ্র মোদী। যেমন মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভারত শাসিত কাশ্মীরের স্বায়ত্তশাসন প্রত্যাহার, আগেই বলেছি অযোধ্যায় ঘুরিয়ে দেয়া ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণ এবং বিতর্কিত নাগরিকত্ব আইন কার্যকর করা। এছাড়া বিজেপি নিয়ন্ত্রিত অনেক রাজ্য আন্তর্ধর্মীয় বিয়ের উপর কঠোর আইন প্রয়োগ করেছে, কিন্তু এগুলোতে জনগণের মন গলেনি। বরং বিশ্লেষকরা বলছেন বিজেপির আসন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার কারণ হচ্ছে বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, বৈষম্য বেড়ে যাওয়া, সেনাবাহিনীর নিয়োগে বিতর্কিত সংস্কার কর্মসূচি সহ অন্যান্য বিষয়। নরেন্দ্র মোদীর উগ্র এবং বিভক্তিমূলক প্রচারণা, বিশেষ করে মুসলিমদের নিশানা বানানোর বিষয়টি কোনো কোনো অঞ্চলের ভোটারদের একঘরে করে থাকতে পারে। আবার মোদীর উচ্চাকাঙ্ক্ষী প্রচার আপ কি বার 400 পার, মানে এবার 400 পার, তাদের লক্ষ্য ছিল তার জোটের 400 আসনের দখল। এই প্রচারও মোদীর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ক্ষেত্রে হিতে বিপরীত হয়ে থাকতে পারে বলে মনে করেন অনেক বিশ্লেষক। কেননা এমন প্রচার ভারতের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এই আশঙ্কা বাড়িয়ে দিয়েছিল যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে তাদের নিয়ে সংবিধানে নেতিবাচক পরিবর্তন আনা হতে পারে। একচেটিয়া ক্ষমতা কর্তৃত্ব পেয়ে ভারতের গণতান্ত্রিক সংবিধানের ঐতিহ্য নষ্ট করবার সুযোগ পেয়ে যেত এই হিন্দুত্ববাদী দলটি। সেটা যে হয়নি, এটাই অনেক বড় অর্জন হিসেবে দেখছেন অনেকে। উল্লেখযোগ্য বিষয় হল মোদীর দল বিজেপি সবচেয়ে বেশি বাধার মুখে পড়েছে ভারতের সর্ববৃহৎ রাজ্য উত্তরপ্রদেশে। রাজ্যের 80টি আসনের মধ্যে মাত্র 33টি পেয়েছে বিজেপি। দেশটির জাতীয় রাজনীতিতে এ রাজ্যের বিশেষ গুরুত্ব রয়েছে। অনেকেরই ধারণা এ রাজ্য যার, দিল্লি তার। মোদীর জনপ্রিয়তা ধরে রাখতে প্রাধান্য দেওয়া হয়েছিল মোদী ব্র্যান্ডকে। দুর্বল বিরোধী দল এবং বন্ধুসুলভ গণমাধ্যম এই ব্র্যান্ডকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছিল এবং যে কথা আমি শুরুতেই আলোচনায় বলছিলাম। কিন্তু নির্বাচনী ফলাফলে যেটা দেখা যাচ্ছে, মোদী ব্র্যান্ড আগের সেই জৌলুস হারিয়েছে। এক কথায় নরেন্দ্র মোদীকে নিয়ে তার অনেক সমর্থক যেমনটা ধারণা করতেন, প্রকৃতপক্ষে ততটা অজয় নন তিনি। সব মিলিয়ে এই নির্বাচন বিরোধীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। সব মিলিয়ে আগের সমীকরণ আর ঠিক থাকছে না। নতুন এই চ্যালেঞ্জিং অবস্থায় ভারত কেমন চলে, মোদী কিভাবে সব ম্যানেজ করেন, তা একটু সময় পেলেই দেখতে পারা যাবে। সব কথার শেষ কথা বা এখন প্রশ্ন হচ্ছে, ভারতের নির্বাচনের ফলাফলের দিকে বিপুল আগ্রহ নিয়ে তাকিয়ে থেকে আমাদের বাংলাদেশের কোনো লাভ ক্ষতির বিষয় আছে কি না? নরেন্দ্র মোদী সরকার আগের মতো একক কর্তৃত্ব নিয়ে দেশ শাসন করতে না পারলে তার প্রভাব বিদেশ নীতিতেও পড়তে বাধ্য। সেই ক্ষেত্রে বাংলাদেশ নীতিতে বিজেপির নীতি আর ভারতের রাষ্ট্রীয় নীতির মধ্যে পার্থক্য আসতে পারে। অন্যদিকে এখানে ভারত বিরোধী মনোভাব দিন দিন শক্তিশালী হচ্ছে। এটার প্রভাবেও ভারতের বাংলাদেশ নীতিতে পরিবর্তন আসতে পারে, কেননা বিরোধীদের চাপ থাকে। জোট সরকারের অনেকেই তাদের কথা বলবেন, দেশের কথা বলবেন এবং ভারতের নিরাপত্তার জন্য বাংলাদেশের স্থিতিশীলতা যেমন দরকার, তেমনি ভারত অনুগত সরকারের প্রতি জনবিক্ষোভ শক্তিশালী রূপ লাভ করলে তা ভারতের জন্য হুমকি তৈরি করতে পারে। ফলে ভারত নীতিতে বাংলাদেশ নিয়ে এখনকার অবস্থানই চূড়ান্ত অবস্থান তা বলবার সুযোগ নেই। ভারতের রাজনীতির আলোকে না হলেও আমাদের দেশের রাজনীতির আলোকে ভারতের নীতিতে পরিবর্তন আসতে পারে। আগেও আমরা এটা নিয়ে কথা বলেছি, অর্থাৎ ভারতে কে ক্ষমতায় আসলো তার চেয়ে বড় কথা আমরা কোন ধরনের রাজনীতির চর্চা করছি। ভারতের সাথে আমাদের সম্পর্ক কি সমমর্যাদার ভিত্তিতে নাকি অনুগত রাষ্ট্র হিসেবে আমরা আচরণ করছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ভারতের রাজনীতির পরিবর্তন আমাদের দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক মুক্তির জন্য সরাসরি কোনো কাজে আসবে না,
বরং আমরা যদি আমাদের স্বার্থ এবং জনগণের কল্যাণের দিক মাথায় রেখে রাজনীতিকে পরিচালনা করতে পারি, সেটা অনেক বেশি কাজে আসবে। গণতান্ত্রিক বোধের আলোকে জনগণের মধ্যে ঐক্যকে শক্তিশালী করতে পারি, তা শুধু ভারত নয়, যে কোনো দেশকেই বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আমাদের অবস্থান ও স্বার্থকে গুরুত্ব দিয়ে আমল নিতে বাধ্য করতে পারবে। আর রাষ্ট্র হিসেবে এটাই আমরা কামনা করি অন্য দেশের কাছ থেকে। আমার কথা শুনবার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্যে শুভ কামনা এবং ভারতের জনগণকে অভিনন্দন, যারা ভীষণ ভীষণ প্রতিকূলতার মধ্যেও ঘুরে দাঁড়িয়েছেন ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করবার জন্যে, নিজেরা সামনে এসে নিজেদের অবস্থানটাকে জাহির করেছেন। আপনাদের সবার জন্য শুভকামনা।